ফেসবুকের ট্রেন্ড, মাঠের হিসাব আর এফটিপি অঙ্ক সব মিলিয়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ভেতরের গল্পটা শোনাই। ফেসবুক খুললেই মনে হচ্ছিল এইবার বুঝি জামায়াতের সময়। ভিডিও, পোস্ট, স্লোগান সবখানেই ইসলামী দলের জয়ের গান। মাঠে গেলেও সেই ইঙ্গিত, অনেক আসনে জামায়াতে ইসলামকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছিল। কিন্তু ভোট গণনা শেষ হতেই দৃশ্যটা পাল্টে গেল। উল্টো ফল, ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো বিপ্লব ছিল না, এটি ছিল এক ধরনের হিসাব নিকাশের দিন। ভোট গণনা শেষে দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্পষ্ট ব্যবধানে জয় পেয়েছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পর রাজনৈতিক নির্বাসন থেকে তারা আবার ক্ষমতায় ফিরেছে। শিরোনামগুলো বলছে নাটকীয় প্রত্যাবর্তন। কথাটা ভুল নয়, কিন্তু গল্পের ভেতরে ঢুকলে দেখা যায় এই জয় ছিল না আবেগের বিস্ফোরণ, ছিল ঠান্ডা মাথার ভোটের অঙ্ক। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গল্প তৈরি হয়েছিল। জামায়াতে ইসলামীর উত্থান, মাঠে তাদের শৃঙ্খলাবদ্ধ কর্মী, তরুণ ভোটারদের আগ্রহ, সব মিলিয়ে একটা মনস্তাত্ত্বিক ঢেউ। মনে হচ্ছিল এবার হয়তো ইতিহাস বদলাতে চলেছে। কিন্তু বাস্তব ভোটের বাক্সে ঢুকে গল্পটা বদলে গেল। কারণ প্রথমত বাংলাদেশে নির্বাচন হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এফটিপি পদ্ধতিতে। এখানে জনপ্রিয়তা নয়, আসনই সব। আপনি ৩০% ভোট পেলেও যদি প্রতিদ্বন্দ্বীরা ছড়িয়ে থাকে আপনি জিতবেন, আর ২৫% ভোট পেয়ে যদি দ্বিতীয় হন সবই বৃথা। জামায়াত ৬৮টি আসন পেয়েছে, তাদের জোট মিলিয়ে ৭৭টি। ইতিহাসের তুলনায় এটা বড় অর্জন। ১৯৯১ সালে তাদের সর্বোচ্চ ছিল ১৮টি আসন, সুতরাং উত্থান হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু জাতীয় ক্ষমতা দখলের জন্য ১৫১টি আসন লাগে, আর সেখানে এসেই থামে ঢেউয়ের গতি। এই নির্বাচন ছিল না মতাদর্শের ঝড়, ছিল অসন্তোষের স্রোত। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু সেই পরিবর্তন মানেই যে সবাই একই দিকে যাবে তা হয়নি। ভোটারদের একটা বড় অংশ ছিল দ্বিধায়। তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাননি, কিন্তু কাকে ভোট দেবেন সেটাও ঠিক করেননি। নতুন নৈতিকতার ডাক নাকি পুরনো পরিচিত শক্তিকে, আর এখানেই বিএনপি এগিয়ে যায়। দ্বিতীয়ত সংগঠন। মাঠের রাজনীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় না, হয় ইউনিয়ন পরিষদের উঠোনে, বাজারের চায়ের দোকানে, মসজিদের বারান্দায়। বিএনপির সংগঠন ঐতিহাসিকভাবে গভীর। তৃণমূল পর্যন্ত তাদের নেটওয়ার্ক বিস্তৃত। স্থানীয় নেতা মানে শুধু পোস্টার লাগানো মানুষ নয়, তিনি সালিশে বসেন, বিরোধ মেটান, হাসপাতালে ফোন দেন। এদিকে জামায়াত শৃঙ্খলাবদ্ধ, কিন্তু সর্বত্র গভীর নয়। তৃতীয়ত প্রার্থী নির্বাচন। বিএনপি এখানে কৌশলী ছিল। তারা অনেক জায়গায় পুরনো পরিচিত মুখকে মনোনয়ন দিয়েছে। তাদের ভালো মন্দ সবাই জানে, গ্রামে এটা বড় ফ্যাক্টর। ভোটাররা বিমূর্ত নৈতিকতার চেয়ে বাস্তব সংযোগে ভরসা করেন। জামায়াত অনেক জায়গায় মতাদর্শে দৃঢ়, কিন্তু কম পরিচিত প্রার্থী দিয়েছে। এতে শহরের শিক্ষিত ভোটাররা আকৃষ্ট হয়েছেন, কিন্তু গ্রামের অনিশ্চিত ভোটার শেষ মুহূর্তে নিরাপদ অপশন বেছে নিয়েছেন। চতুর্থত ক্ষোভের রাজনীতি। ৫ আগস্টের পর বিএনপির তৃণমূল পর্যায়ে অনেক অভিযোগ উঠেছিল, চাঁদাবাজি, প্রভাব খাটানো, দখল। এই ক্ষোভ বাস্তব ছিল। অনেক জায়গায় ভোট সরে গেছে জামায়াত বা অন্য দলের দিকে। রাজশাহী, খুলনা, রংপুরে তার প্রমাণ মিলেছে। কিন্তু ক্ষোভ সর্বত্র সমান ছিল না, জাতীয়ভাবে তার ঢেউ তৈরি করতে পারেনি। আরেকটি বড় প্রশ্ন, নারী ভোট। বাংলাদেশের সমাজ বদলেছে। শ্রমবাজার, পোশাক শিল্প, ক্ষুদ্র ঋণ, শিক্ষা সবখানে নারীর ভূমিকা দৃশ্যমান। জামায়াত নারীর অধিকার নিয়ে দ্ব্যর্থক বার্তা দিয়েছে, কখনো আশ্বাস, কখনো রক্ষণশীল ইঙ্গিত। এতে বড় অংশের নারী ভোটার আশ্বস্ত হননি। বিএনপি এখানে তুলনামূলকভাবে নরম এবং গ্রহণযোগ্য অবস্থান নিয়েছে। তারা বিতর্ক এড়িয়ে গেছে। এই নীরব কৌশল কাজ করেছে বলে মনে হয়। এরপর আসে ১৯৭১ সালের প্রসঙ্গ। মুক্তিযুদ্ধ বাংলাদেশের নৈতিক ভিত্তি। জামায়াত তাদের অতীত নিয়ে ভাষা বদলানোর চেষ্টা করেছে,
কেউ তা গ্রহণ করেছে, কেউ সন্দেহ করেছে। রক্ষণশীল পরিবারেও 1971 নিয়ে সংবেদনশীলতা আছে। ক্ষমা করা যায়, ভুলে যাওয়া যায় না। এই মনস্তত্ত্ব ভোটে প্রভাব ফেলেছে। আর ছিল আওয়ামী লীগের অবশিষ্ট ভোট। ধারণা করা হয়েছিল তারা একেবারে নিশ্চিহ্ন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 5 থেকে 7% কট্টর সমর্থক ছাড়াও আরও 20 থেকে 25% ভোটার ছিলেন যারা নীরব। এদের বড় অংশ শেষ মুহূর্তে বাস্তব হিসাব করেছেন, কে জিতবে, বিজয়ীর পাশে থাকলে সুবিধা বেশি। জরিপে দেখা গেছে এদের অনেকেই বিএনপির দিকে গেছেন, মতাদর্শ নয়, সুবিধার অঙ্কে। এই নির্বাচন ছিল মনস্তত্ত্বেরও খেলা। যখন একটা ধারণা ছড়িয়ে পড়ে যে অমুক দল জিতবে, তখন দোদুল্যমান ভোটাররা সেই দিকে ঝুঁকে পড়ে। বিজয়ীর ধারণাই বিজয় তৈরি করে। জামায়াতের উত্থান ছিল অঞ্চলভিত্তিক, সর্বস্তরে সমান ছিল না। বয়স, শিক্ষা, লিঙ্গভেদে বড় পার্থক্য ছিল। জাতীয় ঢেউ তৈরি হয়নি, আর ঢেউ ছাড়া এফটিপিতে 151 আসন অসম্ভব। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি 6টি আসন পেয়েছে। এটা ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ। দেখিয়েছে বিকল্পের চাহিদা আছে, কিন্তু পদ্ধতির সীমা আছে। আনুপাতিক প্রতিনিধিত্ব হলে হয়তো ভিন্ন চিত্র হতো। এখানে ছোট দল টিকে থাকাই চ্যালেঞ্জ। সবশেষে এই নির্বাচন ছিল একটা সীমার গল্প। রাগের সীমা আছে, নৈতিক স্লোগানের সীমা আছে, ইতিহাস পুনর্লিখনের সীমা আছে, আর সংগঠনের গভীরতার শক্তি আছে। বিএনপি বিশাল ব্যবধানে জিতেছে কারণ তারা আবেগের ঢেউ নয়, বাস্তবতার মাটিতে দাঁড়িয়েছে। তারা জানতো কোথায় প্রার্থী দিতে হবে, কোথায় চুপ থাকতে হবে, কোথায় পুরনো নেটওয়ার্ক কাজে লাগাতে হবে। জামায়াত উত্থান ঘটিয়েছে, কিন্তু উত্থান আর ক্ষমতা এক জিনিস নয়। শেষ পর্যন্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো বিকল্প ছিল না। এটি ছিল এক ধরনের হিসাব নিকাশের দিন। ভোট গণনা শেষে দেখা গেল বিএনপি স্পষ্ট ব্যবধানে জয় পেয়েছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনের পর তারা ফিরেছে। এটা ছিল পুরনো ভোটের অঙ্ক, আর সেই অঙ্কে সবচেয়ে বড় সংখ্যাটি ছিল সংগঠন।